রাতের বেলা ছেলে আমার ঘরের দরজায় কান পেতে শোনে আমি একা একা কি করি। গত কয়েক রাত ধরে খেয়াল করছি ছেলে আমার ঘরের বাইরে দাঁড়িয়ে থাকে। রাতে যখন আমি ঘরে একা থাকি তখন সে দরজার কাছে এসে দাঁড়ায়। আজ রাতে স্পষ্ট বুঝলাম সে কান পেতে শুনছে আমি কি করছি। আমি আস্তে করে দরজা খুলে দিলাম। সে চমকে উঠল। বললাম, কি ব্যাপার? কেন দাঁড়িয়ে আছি সেখানে? সে লজ্জা পেয়ে বলল, কিছু না মা, শুধু আমি তাকে ভেতরে ডেকে নিলাম। বললাম, সব খুলে বল। সে আমার বিছানায় বসে বলল, মা, আমি জানতে চাই তুমি রাতে একা কি করো। তুমি কি আমার মতো একাকী বোধ করো? আমি বললাম, আমি তো স্বাভাবিকভাবেই থাকি। কেন? সে আমার হাত ধরে বলল, মা, আমি জানি তোমার মনে কোনো শূন্যতা আছে। বাবা চলে যাওয়ার পর তুমি একা। আমি বললাম, হ্যাঁ, তা তো আছেই। সে আমার কাছে আরও এগিয়ে এসে বলল, মা, আমি এই শূন্যতা পূরণ করতে চাই। আমি চাই তুমি রাতের বেলা একা না থাকো। আমি অবাক হয়ে বললাম, মানে? সে আমার চোখে চোখ রেখে বলল, মা, আমি তোমাকে ভালোবাসি। আমি চাই রাতে আমরা একসাথে থাকি, স্বামী স্ত্রী হিসেবে। তুমি কি আমাকে বিয়ে করবে? আমি তোমার একাকিত্ব দূর করে দেবগু। আমার মাথা ঘুরছিল। আমি বললাম, তুই কি বলছিস জানিস? সে বলল, মা, আমি সিরিয়াস। আমি তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি এই পৃথিবীতে। তুমি রাজি হলে আমরা দূরে চলে যেতে পারি। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম প্রিয়াঙ্কা দাস। আমার বয়স ৩৯ বছর। আমার স্বামীর নাম সুব্রত দাস, বয়স ৫২ বছর। আমাদের ২ সন্তান, শায়েন আর রিয়া। শায়েন ২১ বছর বয়সী, ইউনিভার্সিটিতে পড়ে। রিয়া ১৪ বছর বয়সী, হাই স্কুলে যায়। আমার এই রহস্যময় গল্পটি শুরু হয়েছিল ৩ মাস আগে। আমার স্বামী সুব্রত দাস একটি বিশেষ প্রজেক্টে কাজ করার জন্য বিদেশে চলে গিয়েছিল। তার ফেরার তারিখ নির্দিষ্ট ছিল না। আমি আর আমার ২ সন্তান শায়েন আর রিয়া একা বাড়িতে থাকতে শুরু করলাম। প্রথম সব স্বাভাবিকই ছিল। কিন্তু দিন যত গড়াতে লাগল আমি লক্ষ্য করলাম শায়েনের আচরণে অদ্ভুত পরিবর্তন আসছে। সে আগের চেয়ে বেশি বাড়িতে থাকতে শুরু করল। বন্ধুদের সাথে বেরোনো বন্ধ করে দিল। সারাদিন আমার আশেপাশেই ঘোরাঘুরি করত। রাতের বেলা যখন আমি আমার ঘরে যেতাম তখন সে দরজার বাইরে দাঁড়িয়ে থাকত। প্রথমে মনে করেছিলাম হয়তো কোনো কাজ আছে, কিন্তু দরজা খুলে দেখতাম সে চলে যেত। এই ঘটনা প্রায় প্রতিদিনই ঘটতে শুরু করল। একদিন রাতে আমি স্পষ্ট শুনলাম দরজার কাছে কোনো শব্দ। আমি চুপচাপ দরজার কাছে গিয়ে কান পাতলাম। বুঝলাম কেউ একজন বাইরে থেকে আমার ঘরের ভেতরের শব্দ শোনার চেষ্টা করছে। আমার গা শিরশির করে উঠল। পরদিন সকালে শায়েনকে ডেকে জিজ্ঞেস করলাম, কাল রাতে তুই আমার ঘরের দরজার বাইরে ছিলি? সে একটু ইতস্তত করে বলল, না মা, আমি তো ঘুমিয়েছিলাম। কিন্তু তার চোখে যে অস্বস্তি দেখলাম সেটা আমাকে সন্দিহান করে তুলল। রিয়াকেও জিজ্ঞেস করলাম। সে বলল, মা, ভাইজা রাতে অনেক উঠে। আমি শুনি সে বাথরুমে যায়, তারপর তোমার ঘরের দিকে হাঁটাহাঁটি করে। কি? এই কথা শুনে আমার মনে আরও সন্দেহ জাগল। সেই রাত থেকে আমি বেশ সতর্ক হয়ে থাকতে শুরু করলাম। আমি লক্ষ্য করলাম শায়েন রাত ২টা-৩টের দিকে ঘর থেকে বের হয় এবং আমার ঘরের দরজার কাছে এসে দাঁড়ায়। কখনো কখনো সে দরজায় কান পেতে শোনার চেষ্টা করে আমি কি করছি। একদিন রাতে আমি সাহস করে দরজা খুলে দিলাম। শায়েন চমকে উঠল এবং তড়িঘড়ি করে নিজের ঘরে চলে গেল। আমি বুঝলাম যে এই বিষয়টি নিয়ে তার সাথে খোলামেলা কথা বলতে হবে। পরের দিন সন্ধ্যায় রিয়া পড়তে বসার পর আমি শায়েনকে ডেকে বসার ঘরে নিয়ে গেলাম। বললাম, শায়েন, আমাদের মধ্যে কথা বলতে হবে। তুই রাতের বেলা আমার ঘরের বাইরে কেন দাঁড়িয়ে থাকিস? শায়েন প্রথমে অস্বীকার করার চেষ্টা করল। কিন্তু যখন আমি স্পষ্ট করে বললাম যে আমি তাকে দেখেছি, তখন সে মাথা নিচু করে বসে রইল। মা, সে অবশেষে বলল, আমি জানি এটা ঠিক না। কিন্তু বাবা চলে যাওয়ার পর থেকে আমার মনে হচ্ছে তুমি একা। আমি ভাবছিলাম তুমি হয়তো কাঁদো বা কোনো সমস্যায় আছো। আমি অবাক হয়ে বললাম, তাহলে তুই সরাসরি এসে জিজ্ঞেস করতে পারিস না কেন? সে বলল, আমি ভয় পেয়েছিলাম তুমি রেগে যাবে। আর আমার মনে হয়েছিল হয়তো তুমি কোনো গোপন কথা বলো বা কাঁদো যেটা আমাকে বলতে চাও না। এই কথা শুনে আমার মন একটু নরম হয়ে গেল। আমি বুঝলাম যে শায়েন আসলে আমার জন্য চিন্তিত।
তার মনে হয়েছিল আমি একাকী বোধ করছি এবং সে আমাকে সাহায্য করতে চায়। শায়েন, আমি বললাম, তোর চিন্তা করার দরকার নেই। হ্যাঁ, বাবা নেই বলে মাঝে মাঝে একটু একা লাগে, কিন্তু আমি ঠিক আছি। তুই আর রিয়া তো আছিস গো। কিন্তু শায়েন মাথা নেড়ে বলল, না মা, আমি জানি তোমার মনে কষ্ট আছে। আমি দেখি তুমি কখনো কখনো একা একা বসে থাকো এবং কোনো কিছু ভাবো। সেটা তো স্বাভাবিক, আমি বললাম। সবারই মাঝে মাঝে একা থাকতে ইচ্ছে করে কি? শায়েন আমার কাছে আরও এগিয়ে এল এবং বলল, মা, আমি চাই তুমি সব সময় খুশি থাকো। আমি চাই তোমার কোনো কষ্ট না থাকে গি। তার এই কথা শুনে আমার চোখে জল এসে গেল। আমি বুঝলাম যে আমার ছেলে কতটা পরিপক্ব হয়ে উঠেছে। সে তার মায়ের চিন্তা করে। শায়েন, আমি বললাম, তোর এই চিন্তা দেখে আমি খুশি। কিন্তু তুই যেভাবে রাতে আমার ঘরের বাইরে দাঁড়িয়ে থাকিস, সেটা ঠিক না। এতে আমার অস্বস্তি হয় গে। সে মাথা নেড়ে বলল, আমি জানি মা। আমি আর এরকম করব না গি। কিন্তু তারপরেও শায়েনের আচরণে আরও কিছু পরিবর্তন আমি লক্ষ্য করলাম। সে আমার প্রতি অতিরিক্ত যত্নশীল হয়ে উঠল। আমার জন্য চা বানিয়ে দিত, খাবার পরিবেশন করত, এমনকি আমার কাপড় চোপড় গুছিয়ে রাখত। একদিন রিয়া আমাকে বলল, মা, ভাইয়ার আচরণ কেমন যেন অদ্ভুত লাগছে। সে সব সময় তোমার সাথে থাকতে চায়। আমিও সেটা লক্ষ্য করেছিলাম। শায়েন আমার থেকে দূরে থাকতে চাইত না। আমি যেখানেই যেতাম সেও আমার পিছু পিছু আসত। একদিন সন্ধ্যায় আমি রান্নাঘরে রান্না করছিলাম। শায়েন এসে আমার পাশে দাঁড়াল। বলল, মা, আমি তোমাকে সাহায্য করতে পারি? না, আমি বললাম, তুই পড়তে যা গু। কিন্তু সে আমার পাশেই দাঁড়িয়ে রইল। আমি লক্ষ্য করলাম সে আমার দিকে এমনভাবে তাকিয়ে থাকে যেটা একটু অস্বাভাবিক। শায়েন, আমি বললাম, কি হয়েছে? তুই ঠিক আছিস তো? সে একটু ইতস্তত করে বলল, মা, আমি তোমাকে একটা কথা বলবো। বল। মা, আমার মনে হয় আমি তোমাকে খুব বেশি ভালোবাসি গু। এই কথা শুনে আমি একটু অবাক হলাম। মানে? আমার মনে হয় আমার তোমার প্রতি যে ভালোবাসা, সেটা একটা সাধারণ মাছেলের ভালোবাসা থেকে আলাদা গু। আমার মনে সন্দেহ জাগল। আমি রান্না বন্ধ করে তার দিকে ফিরলাম। তুই কি বলতে চাইছিস? শায়েন মাথা নিচু করে বলল, মা, আমি জানি এটা ভুল। কিন্তু আমার মনে হয় আমি তোমাকে শুধু মা হিসেবে নয়, অন্যভাবেও ভালোবাসি গু। আমার মাথায় যেন বাজ পড়ল। আমি বললাম, শায়েন, তুই কি বলছিস? মা, সে আমার দিকে তাকিয়ে বলল, আমি জানি এটা ঠিক না। কিন্তু বাবা চলে যাওয়ার পর থেকে আমার মনে হচ্ছে আমি তোমার যত্ন নিতে চাই। আমি চাই তুমি সব সময় খুশি থাকো। আমি চাই তোমার সব দুঃখ আমি দূর করে দিই গু। আমি গভীর শ্বাস নিয়ে বললাম, শায়েন, তুই আমার ছেলে। তোর এরকম চিন্তা করা উচিত না গে। কিন্তু শায়েন বলল, মা, আমি কি তোমাকে খুশি রাখতে পারি না? আমি কি তোমার সব দুঃখ দূর করতে পারি না? আমি বুঝলাম যে শায়েনের মনে একটা বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। তার বাবার অনুপস্থিতিতে সে নিজেকে পরিবারের পুরুষ সদস্য হিসেবে দেখতে শুরু করেছে। এবং এই ভূমিকা পালন করতে গিয়ে সে একটু বেশিই দায়িত্বশীল হয়ে উঠেছে। শায়েন, আমি ধৈর্য ধরে বললাম, তুই আমার ছেলে এবং তুই আমাকে ভালোবাসিস, এটা খুবই স্বাভাবিক। কিন্তু তোর বাবার জায়গা তুই নিতে পারিস না গে। সে বলল, কিন্তু মা, আমি তো দেখছি তুমি একা। তোমার কেউ নেই গে। আমার তুই আছিস, রিয়া আছে। আর তোর বাবাও ফিরে আসবে গু। কিন্তু শায়েন মাথা নেড়ে বলল, না মা, আমি জানি তোমার মনে শূন্যতা আছে। আমি সেই শূন্যতা পূরণ করতে চাই। এই কথা শুনে আমি বুঝলাম যে বিষয়টি আরও গভীর। শায়েন শুধু দায়িত্বশীল হতে চাইছে না, তার মনে কিছু ভুল ধারণা তৈরি হয়েছে। ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে দরজার কলিং বেল বাজল। আমরা দুজনেই চমকে উঠলাম। আমি দরজার কাছে গিয়ে কে এসেছে দেখতে চেষ্টা করলাম। দরজা খুলে দেখলাম আমার প্রতিবেশী মিসেস সেন দাঁড়িয়ে আছেন। তার চোখে মুখে উদ্বেগের ছাপ। প্রিয়াঙ্কা, উনি বললেন, তুমি কি ঠিক আছো? আমি তোমাদের বাড়ি থেকে চিৎকারের শব্দ শুনেছি গু। আমি অবাক হয়ে বললাম, চিৎকার? আমরা তো চিৎকার করিনি গিয়ে। মিসেস সেন বললেন, না, আমি স্পষ্ট শুনেছি। মনে হচ্ছিল কেউ কাঁদছে এবং কেউ জোরে কথা বলছে গি। আমি পেছনে তাকিয়ে দেখলাম শায়েন রান্নাঘর থেকে বের হয়ে এসেছে। তার চোখে একটা অদ্ভুত ভাব। মিসেস সেন, আমি বললাম, আমরা শুধু সাধারণ কথাবার্তা বলছিলাম। হয়তো আপনার ভুল শোনা গি। কিন্তু মিসেস সেন দৃঢ়ভাবে বললেন, না প্রিয়াঙ্কা, আমি ভুল শুনিনি। আর শুধু আজ নয়, গত কয়েকদিন ধরেই আমি তোমাদের বাড়ি থেকে অদ্ভুত শব্দ শুনছি গু।
এই কথা শুনে আমার মনে সন্দেহ জাগল। আমি বললাম, কি ধরনের শব্দ? রাতের বেলা মনে হয় কেউ হাঁটাহাঁটি করে, আর কখনো কখনো মনে হয় কেউ কাঁদছে গি। আমি শায়নের দিকে তাকালাম। সে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। মিসেস সেন, আমি বললাম, আপনি ভুল বুঝেছেন। আমরা সবাই ঠিক আছি। কিন্তু মিসেস সেন বললেন, প্রিয়াঙ্কা, তোমার স্বামী নেই। তুমি একা 2 বাচ্চা নিয়ে আছো। কোনো সমস্যা হলে আমাকে বলো। আমি তাকে আশ্বস্ত করে বিদায় দিলাম। কিন্তু মনে মনে ভাবতে লাগলাম মিসেস সেনের কথা কতটা সত্যি। সেই রাতে আমি বিছানায় শুয়ে ভাবছিলাম শায়নের আচরণ নিয়ে। হঠাৎ আমার মনে পড়ল তার বন্ধু অরিত্র কয়েকদিন আগে এসেছিল। সে বলেছিল যে শায়ন ক্লাসে যাচ্ছে না এবং বন্ধুদের সাথে মেলামেশা বন্ধ করে দিয়েছে। আমি বুঝলাম যে শায়নের মানসিক অবস্থা নিয়ে আমাকে গভীরভাবে চিন্তা করতে হবে। হয়তো তার কোনো মনোবিজ্ঞানের সাহায্য দরকার। পরের দিন সকালে আমি শায়নকে ডেকে বললাম, শায়ন, আমি চাই তুই একজন কাউন্সেলরের সাথে কথা বলিস। সে তীব্র প্রতিবাদ করল। কেন মা? আমার কোনো সমস্যা নেই। তোর আচরণে কিছু পরিবর্তন এসেছে। আমি চাই একজন বিশেষজ্ঞ তোর সাথে কথা বলুক। শায়ন রেগে গিয়ে বলল, আমি কোথাও যাব না। আমি শুধু তোমার যত্ন নিতে চাই। তার এই প্রতিক্রিয়া দেখে আমি আরও চিন্তিত হয়ে পড়লাম। আমি বুঝলাম যে বিষয়টি আমার ভাবনার চেয়েও জটিল। সেই দিন বিকেলে রিয়া স্কুল থেকে ফিরে এল। আমি তাকে ডেকে জিজ্ঞেস করলাম, রিয়া, তোর ভাইয়ার আচরণ নিয়ে তুই কি মনে করিস? রিয়া একটু চিন্তা করে বলল, মা, ভাইয়া খুব অদ্ভুত হয়ে গেছে। সে সব সময় তোমার কথা বলে, আর রাতে সে ঘুমায় না। মানে? আমি শুনি সে রাত জেগে থাকে, আর তোর ঘরের দিকে যায়। এই কথা শুনে আমার মনে আরও সন্দেহ জাগল। আমি বুঝলাম যে শায়ন আমার সাথে কথা বলার পরেও তার আচরণ পরিবর্তন হয়নি। সেই রাতে আমি সতর্ক হয়ে থাকলাম। রাত 2টার দিকে আমি শুনলাম কেউ আমার দরজার বাইরে হাঁটাহাঁটি করছে। আমি চুপচাপ দরজার কাছে গেলাম। দরজার বাইরে শায়ন দাঁড়িয়ে কি যেন বিটবিট করছে। আমি কান পেতে শোনার চেষ্টা করলাম। শুনলাম সে বলছে, মা, আমি তোমাকে ভালোবাসি। আমি তোমার সব দুঃখ দূর করে দেবগু। এই কথা শুনে আমার গা শিরশির করে উঠল। আমি বুঝলাম যে শায়নের মানসিক অবস্থা স্বাভাবিক নেই। হঠাৎ করে আমার মোবাইলে একটা মেসেজ এল। আমি দেখলাম সেটা আমার স্বামী সুব্রতের কাছ থেকে। সে লিখেছে, প্রিয়াঙ্কা, আমার প্রজেক্টের কাজ শেষ। আগামীকাল দেশে ফিরছি। এই মেসেজ পড়ে আমার মনে একটা স্বস্তি এল। আমি ভাবলাম সুব্রত ফিরে এলে হয়তো শায়নের এই অদ্ভুত আচরণ স্বাভাবিক হয়ে যাবে। কিন্তু আমার এই ভাবনা বেশিক্ষণ স্থায়ী হল না। কারণ দরজার বাইরে শায়নের বিড়বিড়ানি আরও জোরে হতে লাগল। এবার সে বলছে, না, বাবা এলে আমি আর মায়ের কাছে থাকতে পারব না। আমি চাই না বাবা ফিরুক। এই কথা শুনে আমার রক্ত হিমিয়ে গেল। আমি বুঝলাম যে শায়নের মনে তার বাবার প্রতিও বিরূপ মনোভাব সৃষ্টি হয়েছে। আমি সাহস করে দরজা খুলে দিলাম। শায়ন চমকে উঠে আমার দিকে তাকাল। তার চোখে একটা অদ্ভুত উন্মাদনার ভাব। শায়ন, আমি বললাম, তুই কি বলছিলি? সে প্রথমে কিছু বলতে পারল না। তারপর বলল, মা, আমি শুধু বলছিলাম যে আমি তোমাকে ভালোবাসি। কিন্তু তুই বলছিলি যে তুই চাস না তোর বাবা ফিরুক। কেন? শায়নের মুখ শক্ত হয়ে গেল। সে বলল, কারণ বাবা এলে তুমি আর আমার প্রতি মনোযোগ দিবে না। তুমি শুধু বাবার যত্ন নিবে। আমি অবাক হয়ে বললাম, শায়ন, তোর বাবা তোর পিতা। তুই কেন তার বিরুদ্ধে এরকম কথা বলছিস? কারণ সে আমার কাছে এগিয়ে এসে বলল, আমি চাই শুধু আমি আর তুমি থাকি। আমি তোমার সব দুঃখ দূর করে দেব। আমি তোমার সঙ্গী হতে চাই। এই কথা শুনে আমি পেছনে সরে গেলাম। আমি বললাম, শায়ন, তুই কি বলছিস? তুই আমার ছেলে। না মা, সে দৃঢ়ভাবে বলল, আমি এখন পুরুষ হয়ে গেছি। আমি তোমার রক্ষক হতে চাই। আমি চাই আমরা একসাথে দূরে কোথাও চলে যাই। আমার মাথা ঘুরতে লাগল। আমি বুঝলাম যে শায়নের মানসিক অবস্থা গুরুতর পর্যায়ে পৌঁছে গেছে। তার মনে তার মা এবং নিজের সম্পর্ক নিয়ে একটা বিকৃত ধারণা তৈরি হয়েছে। শায়ন, আমি কাপা গলায় বললাম, তুই নিজের ঘরে যা। আমাদের এই কথা বন্ধ করতে হবে। কিন্তু সে আমার হাত ধরে বলল, মা, আমি জানি তুমি আমাকে ভালোবাসো। তুমি শুধু লজ্জা পাচ্ছ। কিন্তু আমাদের মধ্যে কোনো লজ্জার কিছু নেই। আমি তার হাত ছাড়িয়ে নিয়ে বললাম, শায়ন, তুই এখনই নিজের ঘরে যা। আমি তোর সাথে এই ধরনের কথা বলবো না।
কিন্তু শায়েন আমাকে ছাড়তে চাইল না। সে বলল, মা, তুমি আমার থেকে পালাতে পারবে না। আমি জানি তুমিও আমাকে ভালোবাসো। হঠাৎ করে রিয়া তার ঘর থেকে বের হয়ে এল। সে বলল, কি হচ্ছে? এত জোরে কথা বলছো কেন? রিয়াকে দেখে শায়েন একটু থেমে গেল। আমি সুযোগ নিয়ে রিয়াকে বললাম, রিয়া, তুই তোর ঘরে যা গু। কিন্তু রিয়া বলল, মা, ভাইরা কি বলছিল? আমি শুনলাম সে বলছে তোমার সাথে দূরে যাবে। শায়েন রিয়ার দিকে রেগে তাকিয়ে বলল, তুই এসব কথায় নাক গলাবি না। রিয়া ভয় পেয়ে আমার পেছনে লুকিয়ে গেল। আমি বুঝলাম যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। ঠিক সেই মুহূর্তে আমার মনে পড়ল আমার বোন অনিতার কথা। সে মনোবিজ্ঞানী। আমি ভাবলাম তার সাহায্য নিতে হবে। আমি শায়েনকে বললাম, শায়েন, তুই এখন নিজের ঘরে যা। কাল আমরা এই বিষয়ে কথা বলব। শায়েন অনিচ্ছা সত্ত্বেও নিজের ঘরে চলে গেল। কিন্তু যাওয়ার সময় বলল, মা, আমি ছেড়ে দেব না। আমি তোমাকে পেতেই হবে গু। এই কথা শুনে আমার সারা শরীর কাঁপতে লাগল। আমি রিয়াকে নিয়ে আমার ঘরে গেলাম এবং দরজা বন্ধ করে দিলাম। রিয়া ভয়ে কাঁপতে কাঁপতে বলল, মা, ভাইয়ার কি হয়েছে? সে কেন এরকম কথা বলছে? আমি রিয়াকে শান্ত করার চেষ্টা করলাম। বললাম, রিয়া, তোর ভাইয়ার মানসিক সমস্যা হয়েছে। আমরা তার চিকিৎসা করাবো। সেই রাতে আমি আর ঘুমাতে পারিনি। আমি সারারাত ভাবলাম কিভাবে এই পরিস্থিতি সামলাব। পরের দিন সকালে আমি প্রথমেই আমার বোন অনিতাকে ফোন করলাম। তাকে সব কিছু খুলে বললাম। অনিতা শুনে বলল, প্রিয়াঙ্কা, এটা একটা গুরুতর মানসিক সমস্যা। শায়েনের মনে অডিপাস কমপ্লেক্স তৈরি হয়েছে। এটা একটা মনোবৈজ্ঞানিক অসুখ। কি করব? আমি জিজ্ঞেস করলাম। তুই এখনই তাকে একজন মনোচিকিৎসকের কাছে নিয়ে যা এবং তোর স্বামীকে যত তাড়াতাড়ি সম্ভব ফিরিয়ে আনার চেষ্টা করগু। আমি সুব্রতকে ফোন করে সব কিছু বললাম। সে খুব চিন্তিত হয়ে বলল, আমি আজই ফিরছি গু। দুপুরের দিকে আমি শায়েনকে ডেকে বললাম যে আমরা ডাক্তারের কাছে যাব। কিন্তু সে রেগে বলল, আমি কোথাও যাব না। আমার কোনো সমস্যা নেই। আমি তাকে বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু সে কোনোভাবেই রাজি হল না। সন্ধ্যার দিকে সুব্রত বাড়ি ফিরে এল। শায়েনকে দেখে তার চোখের অবস্থা দেখে সে খুবই চিন্তিত হয়ে পড়ল। শায়েন, সুব্রত বলল, কি হয়েছে তোর? কিন্তু শায়েন তার বাবার দিকে তাকিয়ে বলল, তুমি কেন ফিরে এসেছ? আমি চাইনি তুমি ফেরো গো। সুব্রত অবাক হয়ে বলল, কি বলছিস? আমি তোর বাবা গু। আমি জানি, শায়েন বলল, কিন্তু আমি চাই না তুমি মায়ের কাছে থাকো। আমি মার যত্ন নেব। সুব্রত আমার দিকে তাকাল। আমি ইশারায় তাকে বললাম, পরে কথা বলবো। রাতের খাবারের সময় শায়েন খেতে বসল না। সে বলল তার খিদে নেই। খাওয়ার পর আমি আর সুব্রত আলাদা ঘরে গিয়ে সব কিছু নিয়ে কথা বললাম। সুব্রত বলল, এটা খুবই গুরুতর। আমরা কাল সকালেই তাকে হাসপাতালে নিয়ে যাব। কিন্তু সেই রাতেই আরও ভয়াবহ ঘটনা ঘটল। রাত 2টার দিকে আমি শুনলাম কেউ আমার ঘরের দরজায় আঘাত করছে। আমি আর সুব্রত দুজনেই উঠে দরজার কাছে গেলাম। বাইরে শায়েনের গলা শোনা যাচ্ছে। সে বলছে, মা, দরজা খোলো। আমি তোমার সাথে কথা বলবো। সুব্রত দরজা খুলে দিল। দেখলাম শায়েন দাঁড়িয়ে আছে এবং তার হাতে একটা বড় ছুরি। শায়েন, সুব্রত চিৎকার করে বলল, তোর হাতে ছুরি কেন? শায়েন ছুরি তার বাবার দিকে তাক করে বলল, তুমি চলে যাও। আমি মার সাথে একা থাকব। আমার প্রাণ শুকিয়ে গেল। আমি বুঝলাম যে শায়েনের মানসিক অবস্থা সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। সুব্রত সাহস করে এগিয়ে গিয়ে বলল, শায়েন, ছুরিটা রেখে দে। আমরা কথা বলব। কিন্তু শায়েন চিৎকার করে বলল, না। তুমি মায়ের কাছ থেকে দূরে সরে যাও। আমি মাকে নিয়ে এখানে থাকব। তারপর হঠাৎ সে ছুরি নামিয়ে রেখে আমার দিকে তাকিয়ে বলল, মা, আমি তোমাকে বিয়ে করব। আমরা দূরে কোথাও চলে যাব। এই কথা শুনে আমি আর সুব্রত দুজনেই বুঝলাম যে পরিস্থিতি খুবই গুরুতর হয়ে গেছে। আমাদের এক্ষুনি পুলিশ আর ডাক্তারের সাহায্য নিতে হবে। কিন্তু ঠিক সেই মুহূর্তে একটা অদ্ভুত ঘটনা ঘটল। শায়েন হঠাৎ করে মাটিতে পড়ে গেল এবং খিঁচুনি শুরু হল। আমরা ভয় পেয়ে তার কাছে গেলাম। দেখলাম তার মুখ দিয়ে ফেনা বেরোচ্ছে এবং চোখ উল্টে যাচ্ছে। অ্যাম্বুলেন্স ডাকো, সুব্রত চিৎকার করে বলল। আমি তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ডাকলাম। কিছুক্ষণ পরেই অ্যাম্বুলেন্স এসে পৌঁছাল এবং শায়েনকে হাসপাতালে নিয়ে গেল। হাসপাতালে ডাক্তার পরীক্ষা করে বললেন যে শায়েনের মানসিক চাপের কারণে মৃগীরোগের আক্রমণ হয়েছে।
তার মানসিক অবস্থা খুবই খারাপ, ডাক্তার বললেন। তাকে মানসিক হাসপাতালে ভর্তি করতে হবে কি? আমার চোখে জল এসে গেল। আমার ছেলে কিভাবে এতটা অসুস্থ হয়ে গেল? ডাক্তার আরও বললেন, এই ধরনের মানসিক সমস্যা হঠাৎ করেই হয় না। হয়তো অনেকদিন ধরেই তার মনে কিছু সমস্যা ছিল যেটা আমরা বুঝতে পারিনি কি। পরের দিন সকালে শায়নের জ্ঞান ফিরে এল। কিন্তু তার আচরণ আরও বিচিত্র হয়ে গেল। সে কখনো আমাকে চিনতে পারত, কখনো পারত না। কখনো বলতো আমি তার স্ত্রী, কখনো বলতো আমি তার মা। ডাক্তার বললেন যে এটা একটা জটিল মানসিক রোগ যার নাম ডিসোসিয়েটিভ আইডেন্টিটি ডিসঅর্ডার গু। এই রোগে রোগীর ব্যক্তিত্ব বিভিন্ন সময়ে বিভিন্ন রকম হয়ে যায়। আমরা শাইনকে একটা বিশেষজ্ঞ মানসিক হাসপাতালে ভর্তি করালাম। কিন্তু এই গল্পের সবচেয়ে অবাক করার অধ্যায় এখনও বাকি ছিল। 3 মাস পর যখন শায়নের চিকিৎসা চলছিল, তখন একদিন ডাক্তার আমাদের ডেকে একটা চমকপ্রদ তথ্য জানালেন। আপনাদের ছেলে শায়নের কোনো মানসিক রোগ নেই, ডাক্তার বললেন। আমরা অবাক হয়ে বললাম, মানে? আসল কথা হলো, শায়ন গত 6 মাস ধরে একটা বিশেষ ধরনের মাদক সেবন করছিল যার নাম সিনথেটিক এলএসডি। এই মাদক সেবনের ফলে তার আচরণে এই পরিবর্তন এসেছিল। মাদক? আমি চিৎকার করে বললাম, কোথা থেকে? ডাক্তার বললেন, আমরা তদন্ত করে জানতে পেরেছি যে তার কলেজের একটা গ্যাং এই মাদক বিতরণ করে। শায়ন তাদের টার্গেট ছিল। আমাদের মাথায় যেন বাজ পড়ল। আমরা বুঝলাম যে আমাদের ছেলে আসলে একটা মাদকাসক্তির শিকার হয়েছিল। কিন্তু সুব্রত বলল, সে তো এত অদ্ভুত কথা বলত। এই মাদকের প্রভাবে রোগীর মনে হ্যালুসিনেশন হয় এবং তারা এমন কিছু ভাবে যা বাস্তবে নেই। শায়নের মনে হয়েছিল যে সে তার মায়ের প্রেমে পড়েছে, কিন্তু এটা ছিল সম্পূর্ণ মাদকের প্রভাব। আমার চোখে আনন্দের জল এসে গেল। আমার ছেলে আসলে মানসিক রোগী নয়, সে শুধু মাদকের শিকার হয়েছিল। ডাক্তার বললেন, এখন আমরা তার ডিটক্সিফিকেশন করব। মাদকের প্রভাব কমে গেলে সে সম্পূর্ণ স্বাভাবিক হয়ে যাবে। পরের 3 সপ্তাহ চিকিৎসার পর শায়ন সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরল। সে আমাদের কাছে ক্ষমা চেয়ে বলল যে সে বুঝতেই পারেনি কি করছিল। মা, সে কাঁদতে কাঁদতে বলল, আমি যা যা বলেছিলাম সেটা আমি নিজেও বিশ্বাস করতে পারি না। আমি তোমাকে কষ্ট দিয়েছি। আমি তাকে জড়িয়ে ধরে বললাম, শায়ন, এটা তোর দোষ নয়। তুই মাদকের শিকার হয়েছিলি। পুলিশ সেই মাদক চক্রটিকে ধরল এবং তাদের বিচার হল। আজ 2 বছর পর শায়ন সম্পূর্ণ সুস্থ। সে আবার কলেজে পড়তে শুরু করেছে এবং নতুন বন্ধুদের সাথে মিশছে। আমাদের পরিবার আবার স্বাভাবিক হয়ে গেছে। কিন্তু এই ঘটনা আমাদের শিখিয়েছে যে আমাদের সন্তানদের উপর আরও বেশি নজর রাখতে হবে। রিয়াও এখন বেশ বড় হয়েছে এবং সে জানে যে তার ভাইজা একসময় অসুস্থ ছিল। কিন্তু এখন সব ঠিক। আমার এই গল্প থেকে সবাই একটা শিক্ষা নিতে পারেন। আমাদের সন্তানরা যদি কখনো অদ্ভুত আচরণ করে, তাহলে সেটাকে হালকাভাবে নেওয়া উচিত নয়। হয়তো তারা কোনো মাদকের শিকার হয়েছে বা অন্য কোনো সমস্যায় পড়েছে। আর সবচেয়ে বড় কথা হল, পরিবারের সদস্যদের মধ্যে খোলামেলা কথা বলার পরিবেশ থাকতে হবে। যদি শায়ন আমাদের বলতো যে কেউ তাকে অদ্ভুত কিছু খেতে দিয়েছে, তাহলে হয়তো এই সমস্যা এতদূর যেত না। আজ আমাদের পরিবার আগের চেয়েও বেশি একসাথে আছি। সুব্রত আর বিদেশে কাজে যায় না। আমরা সবাই মিলে থাকি। শায়ন এখন বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান পড়ছে এবং সে মাদক বিরোধী একটা সংগঠনের সাথে কাজ করে। সে অন্য তরুণদের মাদকের ক্ষতি সম্পর্কে সচেতন করে। রিয়াও এখন হাই স্কুলে পড়ছে এবং খুব ভালো ছাত্রী। আমার এই অভিজ্ঞতা বলার উদ্দেশ্য হল যেন অন্য মায়েরাও সতর্ক হন। যদি আপনাদের সন্তানদের আচরণে কোনো অস্বাভাবিকতা লক্ষ্য করেন, তাহলে দেরি না করে বিশেষজ্ঞের সাহায্য